আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাধারণ জ্ঞানের আয়োজনে। আমরা ধারাবাহিকভাবে দেশ পরিচিতিমূলক আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে ইউএসএ বা আমেরিকা সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমাদের এশিয়া মহাদেশের শক্তিশালী একটা দেশ সম্পর্কে আমরা জানব এবং তার সম্পর্কে পরীক্ষায় প্রায়ই ইদানিং বেশি বেশি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে এই দেশ থেকে। সো এই দেশ সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত যারা আমরা একটি ভালো চাকরি পেতে চাই। সো আজকে আমরা আলোচনা করব ইরান এই দেশ সম্পর্কে এবং ইরানের অতীত থেকে বর্তমান এবং আজকে পর্যন্ত যে ঘটনাগুলো সেগুলো ধারাবাহিকভাবে আমরা জানবো, যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো মনে রাখতে হবে আমাদের। ইরান সম্পর্কে বেসিক ধারণার জন্য যে তথ্যগুলো আমাদের জানতে হবে সেগুলো ইনশাল্লাহ আজকের ক্লাসে জানবো। আমি আপনাকে শুরুতেই একটা গ্যারান্টি দিই যে আপনার হাতে যে বই আছে, আপনি যে বই পড়ছেন সাধারণ জ্ঞানের, আপনার হাতে যে বই আছে সে বইয়ে আমি যে তথ্যগুলো দেব তার সকল তথ্য নেই। এটা তো বইয়ের কথা বললাম। আপনি যদি অন্য কোনো ক্লাস করে থাকেন, প্রথমত আপনাকে এই দেশ পরিচিতিমূলক ক্লাস মানে একটি ক্লাসে শুধু একটি দেশ সম্পর্কে আলোচনা আন্তর্জাতিক এরকম ক্লাস পাবেন না আপনি। দ্বিতীয়ত যদি কোথাও পেয়েও থাকেন তাও আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলোর সকল তথ্য আপনি পাবেন না, কিন্তু পরীক্ষায় এই তথ্যগুলো আসে। তো পরীক্ষা চাকরি পেতে হলে আপনাকে বেসিক, আমরা সবসময় একটা কথা বলি যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। বেসিক কনসেপ্ট আসলে কি, একেবারে মূল জ্ঞান, তাই না? যেটা আসলে না জানলেই নয়, যে জ্ঞানগুলো আপনার না থাকলে আপনি জ্ঞানের অন্য শাখা প্রশাখাগুলো আয়ত্ত করতে আপনার কষ্ট হবে, তাকে আমরা বেসিক নলেজ বলি, বেসিক জ্ঞান বলি, তাই না? তো ইরান বা অন্যান্য দেশ যেগুলো আমি আপনাকে বলছি এগুলো কিন্তু একেবারে আপনি যদি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে কন্টিনিউ করেন এবং আয়ত্ত করেন, দেখবেন যে খুব সহজে চাপ ছাড়াই আপনি যখন একসাথে অনেকগুলো টপিক পড়তে যাবেন, একসাথে একটা সাবজেক্ট শেষ করতে যাবেন, অনেক প্রেশার হবে আপনার, আপনি মনে রাখতে পারবেন না। কিন্তু আমি আপনাকে যেভাবে পড়াচ্ছি, যেভাবে বলছি, এভাবে প্রত্যেক দিন যদি মানে প্রত্যেকটা ক্লাসে আপনাকে যদি আলাদা আলাদা দেশ সম্পর্কে আমি পরিচয় করিয়ে দিই এবং প্রত্যেকটা ক্লাস আপনি যদি ভালো করে আয়ত্ত করেন, মনে রাখেন, আপনি দেখবেন এভাবেই আপনার একেবারে মজবুত একটা প্রস্তুতি হয়েছে এবং এর জন্য আপনাকে আর মানে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে না। মানসিক চাপ পরীক্ষার হলে বা সফলতার ক্ষেত্রে খুবই নেগেটিভ একটা বিষয়। সো আপনি যদি চান যে মানসিক চাপ ছাড়াই আপনি আপনার প্রস্তুতিটাকে খুব স্ট্রং করবেন, তাহলে এই ক্লাসগুলো শুধু জিকে নয়, আরও যে ক্লাস হচ্ছে বাংলা, ম্যাথ, এই ক্লাসগুলো আপনি খুব সুন্দর করে ফেলেন এখন থেকেই। হ্যাঁ, তো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের ক্লাস। তো শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট করে শুরু করব। দেখেন, আমরা বহুদিন ধরে ইংলিশ মজা জবের প্রস্তুতির জন্য আপনাদের জন্য একেবারে ফ্রি এবং খুবই রিচ ক্লাসের আয়োজন করে যাচ্ছি, ক্লাস নিয়ে যাচ্ছি। সো আপনারা যেটা করবেন, জাস্ট একটাই চাওয়া যে এই পড়াগুলো আয়ত্ত করবেন আর আরেকটা কাজ করে দিবেন, সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন। খুব কঠিন কিছু বলিনি, তাই না? খুবই সহজ একটা অনুরোধ, যেটা আপনার প্রত্যেকের পক্ষে রাখা সম্ভব। সো প্লিজ এই ক্লাসটি শেয়ার করে দিন এবং শেয়ার করে আমার সঙ্গে আমি যে তথ্যগুলো দিচ্ছি, ইরান সম্পর্কে যে পরিচিতিগুলো দিচ্ছি, ইরানের ইতিহাস, ইরানের ঐতিহ্য, অর্থনীতি, ইরানের সমরনীতি, এগুলো সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছি সুন্দর করে আয়ত্ত করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। ইরানের অবস্থান শুরুতেই বলেছি, ইরান আমাদের এশিয়া মহাদেশের একটি দেশ এবং ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ। আমাদের দক্ষিণ এশিয়া থেকে উত্তর পশ্চিমে আরেকটু সামনে আগালে আফগানিস্তান পার হলেই ইরান পড়ে, মানে ইরান শুরু হয়। তো ইরানকে যখন ব্রিটিশরা এই অঞ্চলে এসেছিল, শাসন করছিল, তখন থেকে তাদের নাম দিয়েছে, মানে এই অঞ্চলের নাম দিয়েছে তারা মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে মূলত আরব দেশগুলো অবস্থিত। আরব দেশ কি সেটা আগে একটু জানি, তারপরে ইরানের ভৌগোলিক অবস্থানে ফিরে আসব। ঠিক আছে, আমরা একটু দেখি। ইরান হচ্ছে প্রথম কথা হচ্ছে, আচ্ছা ওইটা পরে দেখি, আগে ভৌগোলিক অবস্থানটা দেখি, তারপরে আরব অনারবের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেবো। দেখেন,
এটা হচ্ছে ইরান, যেটা এই যে গ্রিন ম্যাপে গ্রিন যে কালারের ম্যাপটা, সেটা হচ্ছে ইরান। ইরানের প্রতিবেশী দেশ এইখানে 1 নাম্বার পাকিস্তান। ইরানের প্রতিবেশী দেশগুলো আমরা একটু দেখে নিব। এই পাশ থেকে যদি শুরু করি তাহলে প্রথমে পাকিস্তান, তারপরে 2 নম্বরে আছে আফগানিস্তান, 3 নম্বরে আছে তাজিকিস্তান, এই পাশে 4 নম্বরে আছে আজারবাইজান, এখানে হচ্ছে 5 নম্বরে আর্মেনিয়া, 6 নম্বরে আছে তুরস্ক, হ্যাঁ ইংরেজিতে তুরস্ককে বলা হয় তুর্কি, ঠিক আছে। আচ্ছা, সিরিয়ার সঙ্গে ইরানের সরাসরি সীমানা নেই, কিন্তু ইরাকের সঙ্গে সীমানা আছে 7। এইখানে কুয়েতের সঙ্গে ইরানের সম্পর্ক সরাসরি স্থল সীমানা নেই। এইদিকে আছে কাতার, ইউনাইটেড আরব আমিরাত, এখানে আছে ওমান, এখানে আছে ওমান। তো এখানে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই দেশগুলোর সঙ্গে ইরানের স্থল সীমানা নেই, কিন্তু জল সীমানা আছে। এইখানে হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর, এটা হচ্ছে গালফ অফ ওমান বা ওমান উপসাগর। এই হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান। তাহলে আমরা একটু গুছিয়ে দেখার চেষ্টা করি। ইরানের প্রতিবেশী রাষ্ট্র কয়টি, এটি পরীক্ষায় সাধারণত আসতে দেখা যায় না। তারপরে আপনি একটু ভূগোলটা অর্থাৎ ম্যাপটা একটু মাথায় রাখবেন যে দক্ষিণ এশিয়ার, দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান এখন দক্ষিণ এশিয়ার দেশ বলা হয়। তো এই আফগানিস্তান এবং পাকিস্তান, এই দুজনে কিন্তু ইরানের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। আর মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, যে দেশগুলো আছে মধ্য এশিয়ার 5টি দেশ, তার মধ্যে 1টি দেশের সীমানা আছে ইরানের সাথে। চীনের কিন্তু সরাসরি সীমানা মানে ইরানের সাথে নেই। এখানে আজারবাইজান আর আর্মেনিয়া, এ দুটি মানে সংঘাতপূর্ণ গোলযোগপূর্ণ একটা অঞ্চল বহু আগে থেকে, এই দুটি সীমানা ইরানের সাথে আছে। তুরস্কের সীমানা ইরানের সাথে আছে, আর ইরাকের সীমানাও ইরানের সাথে আছে। তো এই হচ্ছে ইরানের স্থল প্রতিবেশী। আর ইরানের উপকূলে মানে 2টি সমুদ্র আছে, ইরান 2টি সমুদ্র উপকূলবর্তী দেশ। একটির নাম হচ্ছে ওমান উপসাগর, আরেকটি হচ্ছে পার্সিয়ান বা পারস্য উপসাগর, ঠিক আছে। এই 2টি উপসাগর আছে। আর এইখানে একটা প্রণালী আছে, এই প্রণালীর নাম হচ্ছে হরমুজ প্রণালী। এই হচ্ছে ইরানের অবস্থান। এই হরমুজ প্রণালী বা ইরানের যে অবস্থান, এটার জন্য ইরান ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা মানে প্লেসে, একটা জায়গায় অবস্থিত। দেখেন ইরান থেকে আপনি যদি একটু উত্তর পূর্ব দিকে যান তাহলে মধ্য এশিয়া পড়ে, ইরান থেকে উত্তর দক্ষিণ পূর্বে গেলে দক্ষিণ এশিয়া পড়ে। আবার ইরান এই যে আরব দেশগুলো যেখানে অবস্থিত পশ্চিম এশিয়ায়, এই পশ্চিম এশিয়ার দেশের সঙ্গে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া অথবা দূরপ্রাচ্য যাই বলেন না কেন, এশিয়া মহাদেশের এতগুলো যে অঞ্চল, এই প্রত্যেকটা অঞ্চলের সঙ্গে একটাই কানেক্টিং রুট। কারণ এই পাশে হচ্ছে যে আবার আছে জলভূমি আছে, এই পাশেও সাগর আছে, মাঝখানে একটি দেশ যেটা স্থলপথে যদি আপনি দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়া থেকে পশ্চিম এশিয়া অথবা ইউরোপ মহাদেশে যেতে চান অথবা আফ্রিকা মহাদেশে যেতে চান, এই পাশে আফ্রিকা, তাহলে দেখেন আপনি যেই দিক থেকেই আসেন না কেন, আপনাকে ইউরোপে যান, আপনি আফ্রিকায় যান, আপনি এখান থেকে পশ্চিম এশিয়ায় যান, যেদিক থেকেই যান আপনাকে ইরান বাই রোড ইরান অবশ্যই পার করতে হবে। সো ইরান খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেসে অবস্থান করছে। তো এই হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান। এবার যেটা বলছিলাম যে এটা হচ্ছে, এটাকে আমরা বলি মধ্যপ্রাচ্য, এই জায়গাটাকে বলছি আমরা মধ্যপ্রাচ্য। এবার পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে নিচের কোনটি মধ্যপ্রাচ্যের অন আরব মুসলিম দেশ, নিচের কোনটি মধ্যপ্রাচ্যের, ক্লাস শুরু হয়েছে কত মিনিট আগে, ক্লাস শুরু হয়েছে মাত্র কিছু মিনিট আগে, কন্টিনিউ করেন, আমি এখনো প্রথম স্লাইডে আছি ক্লাসের, সমস্যা নেই। দেখেন আমি যেটা বলছিলাম যে মধ্যপ্রাচ্য হচ্ছে এইটা, ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক, সৌদি আরব, জর্ডান, লেবানন, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত,
এই যে দেশগুলো, এই দেশগুলোকে একসাথে বলা হয় মধ্যপ্রাচ্য। তো মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই হচ্ছে আরবি ভাষাভাষী বা আরব রাষ্ট্র। আরব রাষ্ট্র শুধু মধ্যপ্রাচ্যেই নয়, আফ্রিকা মহাদেশে যেমন মিশর, যেমন লিবিয়া, যেমন তিউনিশিয়া, মরক্কো, সুদান, এই দেশগুলোরও ভাষা কিন্তু আরবি, এই দেশগুলোকেও আরব রাষ্ট্র বলা হয়। তো প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি মধ্যপ্রাচ্যের অন আরব মুসলিম দেশ? এবার এখানে যাই, প্রশ্নটা লিখি তাহলে সুবিধা হবে। প্রশ্নে বলছে নিচের কোনটি মধ্যপ্রাচ্যের অনারব না অনারব অনারব মুসলিম দেশ। অপশন এ সৌদি আরব, অপশন বি ইয়েমেন, অপশন সি বললাম ওমান, আর অপশন ডি বললাম ইরান। এরকম অপশন থাকবে। নিচের কোনটি মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ? এটা অনারব মুসলিম দেশ, এইটার উত্তর কি? এটা কিন্তু অনেকবার চাকরির পরীক্ষায় এসছে, অ্যাডমিশন টেস্টেও আসে এই প্রশ্নটা। এবার দেখেন অনারব মানে কি। প্রথমে আমরা অনারব এই শব্দটার সঙ্গে পরিচিত হই, তারপরে এই অ্যান্সারটা করব। অনারব এই শব্দটাকে ভাঙলে হয় অন যোগ আরব, অর্থাৎ আরব নয়। এই আরব শব্দটা এসেছে আরবি থেকে। আরবি একটি কি ভাষা, তাই না? এবার দেখেন অনারব মুসলিম দেশ, সৌদি আরবের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। ইয়েমেন, ওমান, ইরান প্রত্যেকটারই চারটারই রাষ্ট্রধর্ম বা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মুসলিম দেশ, তাই না? মুসলিম কান্ট্রি, কিন্তু আরব নয়, মানে আরবি ভাষায় কথা বলে না। তাহলে আরব দেশ কাকে বলে? আরব দেশ কাকে বলে আমরা একটু জেনে নিই। আরব দেশ যে সকল দেশের রাষ্ট্র ভাষা আরবি, তাদের বলে আরব দেশ। এবার দেখেন তো অ্যান্সারটা কি হবে। সৌদি আরবের ভাষা আরবি, ইয়েমেনের ভাষা আরবি, ওমানের ভাষা আরবি, কিন্তু ইরানের ভাষা হচ্ছে ফার্সি বা পারসিক ভাষা, তাই না? ইরানের ভাষার নাম কি? ফার্সি ভাষায় ইরানিরা কথা বলে, বা পারসিক ভাষায় কথা বলে, ফার্সি ভাষায় বা ইরানি ভাষায়, যাই বলেন না কেন। তার মানে এরা মুসলিম দেশ কিন্তু আরবি ভাষায় কথা বলে না। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইরান, তাই না? আশা করি আমি বোঝাতে পেরেছি। অনারব মানে নয় আরব। একজন কমেন্ট করেছেন, কে কমেন্ট করেছেন? জান্নাতুল ফেরদৌস বলছেন যে অনারব মানে নয় আরব। ঠিকই, রাইট। তাহলে আরবি ভাষায় কথা বলে না। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, ম্যাপটা দেখাই। এই যে এখানে আরও দেশ আছে, এখানে তুরস্ক, সিরিয়া, ইরাক, সৌদি আরব, জর্ডান, তারপরে হচ্ছে ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ওমান, আরও আছে। তো এইগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এবার আমি আপনাকে বলেছি মধ্যপ্রাচ্যের অনারব দেশ, অনারব মুসলিম দেশ ইরান। ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যে আরও একটি দেশ আছে মুসলিম দেশ যারা আরব নয়। আপনাকে বলতে হবে সেই দেশটার নাম কি। মধ্যপ্রাচ্যে
মোটামুটি দুইটি দেশ আছে যারা মুসলিম কিন্তু আরব নয়, আরব দেশ নয়। তাদের মধ্যে একটি আমি বলেছি ইরান, আরেকটি কি, এটি আপনার জন্য প্রশ্ন। যারা এই মুহূর্তে ক্লাস করছেন তারা সবাই এই প্রশ্নটার অ্যান্সার দেন, আমি দেখি যে আপনারা কি বুঝলেন, কতটুকু বুঝলেন অন আরব বলতে, অথবা মধ্যপ্রাচ্য সম্পর্কে আপনার ধারণা কতটুকু ক্লিয়ার সেটা প্রমাণ হয়ে যাবে। যদি না পারেন ক্লাসের শেষের দিকে আমি বলে দেবো, তা আপনারা একটু চেষ্টা করেন। এবার আরেকটু সামনে যাই। আমরা আসলে দেখলাম এতক্ষণ ইরানের ভৌগোলিক অবস্থা, এবং ইরানের ভৌগোলিক অবস্থার সাথে কৌশলগত অবস্থানের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা একটু দেখে নিব। দেখি আমরা একটু টু দ্য পয়েন্ট। ইরানের অবস্থান কোথায়? মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে, যেটা আমি অলরেডি বলেছি। ইরান হরমুজ প্রণালী ইরানের সর্বোচ্চ বড় কৌশলগত শক্তি। বিশ্বের জ্বালানি শক্তির বা তেল বাণিজ্যের 20 থেকে 25% সম্পাদিত হয় এই হরমুজ প্রণালীর মাধ্যমে। ইসরায়েল থেকে সরাসরি দূরে হলেও ইরান কি করে? সিরিয়া, লেবানন, গাজা এই অঞ্চল হয়ে কি করে? এই মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আর ইরান একটি জিওপলিটিক্যাল গেটকিপার স্টেট। আমি আপনাকে আগের স্লাইডে ম্যাপে যে তথ্যগুলো দিয়েছি সেগুলোরই গোছানো রূপ হচ্ছে এইটা। আমি বলেছি যে ইরানের অবস্থান কৌশলগত কারণেই গুরুত্বপূর্ণ। আমি বলেছি যে ইরান হচ্ছে এই যে এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে অন্যান্য অঞ্চল বলতে মধ্য এশিয়া, দূরপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়ার এই 4টে অঞ্চলকে ইরান যুক্ত করে কার সাথে? প্রথমত মধ্যপ্রাচ্যের সাথে, দ্বিতীয়ত ইউরোপ এবং আফ্রিকার সাথে যুক্ত করে এই ইরান। সো ইরানকে আমরা বলছি কি? ইরানকে বলছি জিওপলিটিক্যাল গেটকিপার স্টেট। গেটকিপার মানে কি? দারোয়ান, তাই না? মানে ভৌগোলিকভাবে ইরান হচ্ছে মানে এশিয়ার গেটকিপার স্টেট। আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে যে নিচের কোনটিকে গেটকিপার স্টেট বলা হয়? ইরানকে আপনি শুনেছেন? আপনার যে বই আছে সেই বই আছে এই তথ্যটা? নাই। এই তথ্যটা আপনার কাছে যে জিকের বই আছে এই তথ্যটা নাই, বাট এটা প্রশ্ন আসে। সো এটা আপনাকে জানতে হবে। তাহলে ইরান কি হলো? গেটকিপার স্টেট হলো। এর কেন গেটকিপার স্টেট বলছি সেটা আমি কয়েকবার বলেছি, আর বলছি না। আচ্ছা, এরপরে হরমুজ প্রণালী। ইরানের পাশেই হরমুজ প্রণালী। আমি আপনাকে এখানে দেখিয়েছি যে এখানে পার্সিয়ান গালফ আর হচ্ছে ওমান গালফ, মানে পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মধ্যে একটা প্রণালী আছে। প্রণালী কি? প্রণালী হচ্ছে যে সরু জলরাশি। আমি আপনাকে আগে একটা ক্লাসে প্রণালীর উপর একটা ক্লাস নিয়েছিলাম। যে সরু জলরাশি, প্রাকৃতিক যে সরু জলরাশি দুটি বৃহৎ জলরাশিকে যুক্ত করে তাকে প্রণালী বলে। এইখানে এই যে এটা দেখেন, এইখানে কিন্তু জল মানে পানির প্রশস্ততা, এইখানে পানির প্রশস্ততা বা এখানে পানির প্রশস্ততার চেয়ে এই জায়গাটুকুতে, মানে এইখান থেকে এই জায়গাটুকুতে পানির প্রশস্ততা কিন্তু এক নয়, সংকীর্ণ। এই যে সংকীর্ণ জলরাশি, এই জলরাশি এখানে যুক্ত করেছে পার্সিয়ান গালফকে ওমান গালফের সঙ্গে। এই যে মাঝখানে যে জলরাশিটা, যে ছোট জলপথ, এটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে যত তেল বাণিজ্য হয়, একটু চিন্তা করেন, বিশ্বে যত তেল বাণিজ্য হয়, তেল বেচা কেনা হয়, কোন তেল? সয়াবিন তেল, পাম অয়েল, সরিষার তেল না, জ্বালানি তেল, পেট্রোল, অকটেন, ডিজেল। জ্বালানি তেল বলতে আমরা যা যা বুঝি, এই তেলগুলোর মানে 20 থেকে 20-25% সম্পাদিত হয়, মানে বাণিজ্যের এই 20-25% সম্পাদিত হয় এই হরমুজ প্রণালী দিয়েই। তার মানে দেখেন তো, বিশ্বে প্রতিদিন, ধরে নিলাম রাউন্ড ফিগারে সহজভাবে বোঝার জন্য, বিশ্বে প্রতিদিন 100 ব্যারেল তেল বিক্রি হয়, জ্বালানি তেল। এই 100 ব্যারেল তেলের মধ্যে 20% বা 25% বা 20 থেকে 25টি ব্যারেল শুধু এই হরমুজ প্রণালী দিয়েই যাওয়া আসা করে, বাকি 80টি ব্যারেল অন্যান্য প্রণালী দিয়ে বা অন্যান্য জলপথ দিয়ে যায়। সো এইখানে যদি ইরান, এই হরমুজ প্রণালী কিন্তু ইরানের দখলে, ইরান যদি এই হরমুজ প্রণালী লক করে দেয়, অফ করে দেয়, যদি বিধিনিষেধ আরোপ করে, তাহলে বিশ্বের এই যে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়ে যায়। সে হোক আমেরিকা, হোক চীন, হোক ইসরায়েল বা অন্য কোনো রাষ্ট্র, তাদের তেলের টানাপোড়েন বা ঘাটতি শুরু হয়, এবং তার প্রভাব বাংলাদেশেও কিন্তু পড়ে। সো জিওপলিটিক্যালি হরমুজ প্রণালীর কারণে ইরান খুব পাওয়ার খাটাতে পারে। যে কোনো কিছু হইলেই বলে যে
হরমুজ প্রণালী বন্ধ করে দিব, তখন অন্যরা বেকায়দায় পড়ে যায়। এই হচ্ছে জিওপলিটিক্যালি তাদের পাওয়ারের একটা জায়গা। আর আরেকটা বিষয় হচ্ছে ইরান কি করে, ইরান মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে নিজের প্রভাব বিস্তার করার জন্য প্রক্সি যুদ্ধ, মানে কি বলে ওইটাকে, আমি আরেকটু পরে বলবো ওই টার্মটা। তার আগে জাস্ট এতটুকু জেনে রাখেন যে এই যে লাল ম্যাপ আলা ইরান, এখানে ইরান দেখেন এইখানে ইয়েমেন, তারপর হচ্ছে সিরিয়া, ইরাক, এছাড়া ওমান, এই জায়গাগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করার মাধ্যমে পুরো দক্ষিণ কি বলে যে মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং এখান থেকে ইসরায়েলের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং এই অঞ্চল থেকে প্রক্সি যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের মানে মোকাবিলা করে বা আমেরিকার প্রভাব মোকাবিলার চেষ্টা করে। এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে যদি আপনি ক্লাসটা আরেকটু বেশি কন্টিনিউ করেন। এবার আমরা সামনে যাব। হরমুজ প্রণালী, যেটা অলরেডি বলেছি, একটু বড় ম্যাপে এখানে দেখিয়েছি আমি, এই যে এই জায়গাটা হরমুজ প্রণালী, আর এইটাই বড় ম্যাপে হচ্ছে, এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে হরমুজ প্রণালী বা স্টেরিয়েট অফ হরমুজ। এই জায়গাটা জাস্ট অলরেডি যেহেতু আমি বলেছি তাই আর বলছি না, আপনি জাস্ট আলাদা করে একটু দেখে রাখেন। আপনাকে এছাড়াও হরমুজ প্রণালী থেকে যে প্রশ্ন করবে, হরমুজ প্রণালী কার সাথে কাকে যুক্ত করেছে অথবা কার থেকে কাকে পৃথক করেছে। দেখেন হরমুজ প্রণালী এই পার্সিয়ান গাল বা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, আর ইরানকে ওমানের থেকে পৃথক করেছে অথবা ইরানকে সংযুক্ত আরব আমিরাতের থেকে পৃথক করেছে। এই হচ্ছে হরমুজ প্রণালী, যে এখান দিয়ে বিশ্বের 20% মতো তেল বাণিজ্য সম্পাদিত হয়। এবার ইরানের ইতিহাসের দিকে একটু যাব। ইরানের ইতিহাসটা জানা অত্যন্ত জরুরি, ইরানের বেসিক ইতিহাসটা জানা। দেখেন ইরানের আমি কয়েকটি যুগে ভাগ করে আপনাকে বলছি ইরানের ইতিহাস। প্রথমে হচ্ছে প্রাচীন যুগ, ইরানের ইতিহাসের প্রাচীন যুগ। প্রাচীন যুগে ইরানের যে ইতিহাস পাওয়া যায় সেখানে দেখা যায় যে আকেমেনিড নামক একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং যার প্রতিষ্ঠা করেছিলেন সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট, যারা অলরেডি চাকরির প্রস্তুতি শুরু করেছেন, বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছেন, তারা সাইরাস দ্য গ্রেটের নাম শুনেছেন, অথবা যারা ইতিহাসে পড়েছেন, ইসলামের ইতিহাসে পড়াশোনা করেছেন, অনার্স করেছেন, তারা সাইরাস দ্য গ্রেট, তারপর হচ্ছে দারিউস দ্য গ্রেট, এনাদের নাম শুনেছেন। সাইরাস দ্য গ্রেট বিশ্বে কয়েকজন শাসককে গ্রেট উপাধি দেওয়া হয়, তার মধ্যে একজন সাইরাস দ্য গ্রেট। যে কয়েকজনকে গ্রেট উপাধি দেওয়া হয়, গ্রেট বলা হয়, তাদের মধ্যে 3 জন সম্রাট, বিশ্বের বেশ মানে অল্প কিছু সম্রাটকে গ্রেট এই উপাধি দেওয়া হয়েছে। এই গ্রেট উপাধিপ্রাপ্ত সম্রাটদের মধ্যে 3 জন সম্রাট ইরানেরই সম্রাট, ইরানের শাসক ছিলেন। একজন সাইরাস দ্য গ্রেট, একজন হচ্ছে দারিউস দ্য গ্রেট, আরেকজন হচ্ছে আব্বাস দ্য গ্রেট। 3 জন। ইসলাম পূর্ব যুগের 2 জন আর ইসলামী যুগের আব্বাস দ্য গ্রেট, সাফাবি বংশের। ঠিক আছে, যেমন আকবর দ্য গ্রেট, নাম নিশ্চয়ই শুনেছেন, আকবর দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট, পিটার দ্য গ্রেট, তিনি রাশিয়ার জার ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট তিনি কোথাকার ছিলেন? ফ্রান্সের, তাই না? তো এইরকম হাতে গোনা কয়েকজনকে গ্রেট বলা হয়, তার মধ্যে এই 3 জনই ইরানের শাসক। তাহলে সাইরাস দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 550 অব্দে একটি মানে বর্তমান ইরানকে কেন্দ্র করে একটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যেটিকে পারস্যের প্রথম সাম্রাজ্য বলা হচ্ছে। তার নাম হচ্ছে আকেমেনিড সাম্রাজ্য, যেটি 550 থেকে 330 সাল পর্যন্ত, মানে খ্রিস্টপূর্ব 330 অব্দ পর্যন্ত টিকে ছিল। এর মধ্যে সাইরাস দ্য গ্রেট 550 থেকে 520 সালের মধ্যে, মানে খ্রিস্টপূর্ব 550 থেকে 520 অব্দের মধ্যে শাসন করেন। তারই বংশের আরেকজন বিখ্যাত সম্রাট হচ্ছেন দারিউস দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের 521 বছর আগে, মানে এই যে সাইরাস দ্য গ্রেট 520 খ্রিস্টাব্দে মারা গেলেন, পরের বছর 521-এ মানে তিনি ক্ষমতায় আসলেন এবং 486 পর্যন্ত ক্ষমতায় থাকলেন। তার নাম হচ্ছে দারিউস দ্য গ্রেট। এই দারিউস দ্য গ্রেট ক্ষমতায় এসে এই যে পারস্যের সম্রাট বা সাম্রাজ্য বা আকেমেনিড সাম্রাজ্যকে প্রশাসনিক সংস্কার সাধন করেন এবং বিভিন্ন আইন কানুন তৈরি করেন এবং সুসংগঠিত একটা সাম্রাজ্যে পরিণত করেন।
এরপরে খ্রিস্টীয় অর্থাৎ খ্রিস্টাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের 224 সালে যে সাম্রাজ্যটা শুরু হয়, 224 সাল থেকে 651 সাল পর্যন্ত এখানে সাসানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। সাসানীয় সাম্রাজ্য প্রাচীনকালে পারস্যের দুইটা সাম্রাজ্যের অস্তিত্ব আমরা দেখতে পাই। একটির নাম হচ্ছে আকেমেনিড সাম্রাজ্য, যেটির প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস দ্য গ্রেট, আর তারপরে আরেকজন বিখ্যাত শাসক ছিলেন দারিউস দ্য গ্রেট। এরপরে আরেকটি রাজবংশ, বিখ্যাত রাজবংশ শাসন করে, যার নাম হচ্ছে সাসানীয় সাম্রাজ্য বা সাসানীয় বংশ। ঠিক আছে, এই সাসানীয় সাম্রাজ্য ছিল পারস্যের সর্বশেষ, প্রাচীনকালে সর্বশেষ সাম্রাজ্য। এর প্রতিষ্ঠাতা ছিলেন আরদাসী নামক একজন সম্রাট, আরদাসী। এই সাসানীয় যুগে পারস্যে জরথ্রুষ্টবাদ আবির্ভূত হয়। জরথ্রুষ্টবাদ কি? জরথ্রুষ্টবাদ হচ্ছে একটি একেশ্বরবাদী ধর্মমত। একটি কি? একেশ্বরবাদী ধর্মমত। পারস্যের সম্রাট জরথ্রুষ্ট তিনি নিজে এই ধর্মমতের প্রচলন করেন। ইরান যতদিন না ইসলামের সংস্পর্শে এসেছে, ইরানিরা যতদিন না ইসলাম গ্রহণ করেছে, তার আগ পর্যন্ত তারা এই জরথ্রুষ্টবাদে বিশ্বাসী ছিল। এবার এতক্ষণ এই পেজে আপনাকে যে তথ্যগুলো দিলাম, এখান থেকে কি আদৌ প্রশ্ন হয় বা হবে? হলে কি রকম হবে সেটা একটু বলে দিই। আপনাকে জিজ্ঞেস করবে যে পারস্যের প্রাচীনতম সাম্রাজ্য কোনটি? সেটার নাম হচ্ছে আকেমেনিড। আপনার বইটা নাই আমি শিওর। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সাইরাস দ্য গ্রেট কোথাকার সম্রাট ছিলেন? সাইরাস দ্য গ্রেট কোথাকার সম্রাট ছিলেন? দারিউস দ্য গ্রেট কোথাকার সম্রাট ছিলেন? আপনাকে জিজ্ঞেস করবে যে প্রাচীন পারস্য সাম্রাজ্যে প্রশাসনিক সংস্কার সাধন করেছিলেন কে? অ্যান্সার হবে দারিউস দ্য গ্রেট। আসবে প্রশ্ন। আপনাকে জিজ্ঞেস করবে পারস্যের শেষ সাম্রাজ্য কোনটি ছিল? সাসানীয় সাম্রাজ্য। আপনাকে জিজ্ঞেস করবে জরাথ্রুষ্টবাদ কি? আপনাকে জিজ্ঞেস করবে জরাথ্রুষ্টবাদ কোথায় প্রচলিত ছিল? ইরানিরা ইসলাম গ্রহণ করার পূর্বে তারা কোন ধর্মমতে বিশ্বাসী ছিল? এইভাবে প্রশ্নগুলো আসবে। এরপরে ইসলামী যুগ শুরু হলো, সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটলো, ইরানে ইসলামের প্রচার ঘটলো এবং 651 সালে ইরানের এই অঞ্চল, পারস্যের এই অঞ্চল ইসলামের অধীনে বা মুসলিম শাসনের অধীনে আসলো। বিশেষ করে আপনারা অনেকেই নাম শুনেছেন আব্বাসীয় খিলাফত, আব্বাসীয় বংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে খোলাফায়ে রাশিদিনের শাসন চলেছিল। খোলাফায়ে রাশিদিনের পরে উমাইয়া শাসন চলেছিল আরব কেন্দ্রিক। উমাইয়াদের পতনের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে এবং এই আব্বাসীয়রা ক্ষমতা আসার পরে হারুন অর রশিদ নাম শুনেছেন নিশ্চয়ই, খলিফা হারুন অর রশিদ, বিখ্যাত খলিফা। এই হারুন অর রশিদের দুই ছেলের মধ্যে পরে যিনি সম্রাট হয়েছিলেন, খলিফা হয়েছিলেন, তিনি আল মামুন। তিনি ছিলেন এই পারসিক বংশোদ্ভূত। মানে খলিফা হারুন অর রশিদের দুইজন স্ত্রী ছিলেন, তার মধ্যে একজন আরব মানে আরবি ভাষায় কথা বলে, তার পেটে যে সন্তানের জন্ম হয়েছিল তার নাম ছিল আল আমিন। খলিফা আল আমিন তিনি কিছুদিন শাসন করেছেন হারুন অর রশিদের মৃত্যুর পরে। তার আরেকজন যে স্ত্রী ছিল তিনি ছিলেন এই পারস্যের অধিবাসী। ঠিক আছে, মানে ভাষায়, জাতিতে, কালচারে তিনি ছিলেন পারস্যের অধিবাসী। এই পারসিক যিনি নারী ছিলেন তার গর্ভজাত সন্তানের নাম হচ্ছে খলিফা আল মামুন। এই খলিফা আল মামুন মুসলিম বিশ্বের জ্ঞান বিজ্ঞান বিস্তারে তার অসামান্য অপরিসীম অবদান। তিনি বায়াতুল হিকমা নামে একটি বিশ্ববিদ্যালয়, আমরা বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করতে পারি। এটি বিশ্ববিদ্যালয়ের চেয়েও মোর দেন ইউনিভার্সিটি, এটি ইউনিভার্সিটির চেয়েও অনেক বড় কিছু ছিল। ইউরোপীয়রা একসময় অন্ধকারে নিমজ্জিত ছিল। এই ইউরোপীয়রা বাগদাদে এসে বায়তুল হিকমার যে গ্রন্থগুলো সেগুলো অধ্যয়ন করে আধুনিক ইউরোপ গড়ে তুলেছে। এই বায়তুল হিকমা নিয়ে আমি আরেকদিন আলাদা একটা ক্লাস নেব, সেদিন আপনাকে বিস্তারিত বলবো। তো এই যে খলিফা আল মামুন তিনি যখন ক্ষমতায় আসেন তখন ইসলামী সাম্রাজ্যে, ইসলামী বা মুসলিম শাসন ব্যবস্থায় আরবদের প্রাধান্য কমে পুরোপুরিভাবে এই পারসিকদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, কারণ তিনি ছিলেন পারসিক মায়ের গর্ভজাত সন্তান। এই হচ্ছে পারসিকদের মানে ইসলামে কনভার্ট হওয়া, ইসলামে ডাইভার্ট হওয়ার সূত্রপাত এবং তাদের হাতে আবার ইসলামের ক্ষমতাটা চলে যাওয়ার ইতিহাসটা। এই ফাঁকে আরেকটা কথা বলি,
পারস্য বা ইরানের মানুষ তারা কিন্তু নিজেদের এলিট বলে ভাবে, তারা নিজেদের আর্য বিবেচনা করে। পৃথিবীতে কয়েকটি জাতি নিজেদের আর্যদের বংশধর বলে মনে করে বা দাবি করে, তার মধ্যে একটি হচ্ছে ইরান। আমরা বাঙালিদের উৎপত্তির ইতিহাসে দেখেছি যে আর্যরা বসবাস করতো উরল পর্বতের দক্ষিণ অর্থাৎ বর্তমান ইরানে, তারা ওখান থেকে ভারত থেকে বাংলা এসেছে এবং বর্তমান ভারতীয় যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের একটি বড় অংশ ওই আর্যদের বংশধর। ঠিক আছে, তার মানে ভারতীয় হিন্দুরা নিজেদের আর্যদের বংশধর বলে দাবি করে, ওদিকে যারা ইরানি বা পারসিক তারাও নিজেদের আর্যদের বংশধর বলে দাবি করে। আবার যারা জার্মান, ইউরোপ মহাদেশের জার্মানির লোকজন, যারা জার্মান, অস্ট্রিয়া, জার্মানিতে বসবাস করে অর্থাৎ জার্মান জাতীয় নিজেদের আর্য বলে দাবি করে। তো যারা নিজেদের আর্য বলে দাবি করে তারা নিজেদের এটাই এই জন্যই দাবি করে যে আর্য একটি এলিট মানে মানব সম্প্রদায় ছিল যাদের ধর্মের গ্রন্থের নাম ছিল বেদ। ঠিক আছে, এখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার আর্যরা তাহলে যদি বেদ তাদের ধর্মগ্রন্থ হয় তার মানে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, তো ইরানিরা কেন হিন্দু নয়, তাই না? এর একটা কারণ হচ্ছে যে আর্যরা ওই সময় ইরানে যখন আর্যরা ছিল মানে মূল আর্য বা বৈদিক ধর্ম যখন ছিল তখন তারা হয়তো সেই ধর্ম অনুসরণ করত। এরপরে সেখানে জরাথুস্ট্রবাদ আসে, তখন তারা এই যে বৈদিক বহু ঈশ্বরবাদী ধর্ম হচ্ছে আর্যদের ধর্ম, সেখানে ঈশ্বর কয়জন? অনেক, মানে একের অধিক ঈশ্বর, বহু ঈশ্বর। এরপরে যখন জরাথুস্ট্র সম্রাট হন তিনি এই বহু ঈশ্বরের পরিবর্তে এক ঈশ্বরবাদী জরাথুস্ট্রবাদ ধর্মের প্রবর্তন করেন, তখন ইরানিরা এই জরাথুস্ট্রবাদে বিশ্বাসী হয়। এরপরে ইসলামের আবির্ভাব হওয়ার পরে তারা মুসলিম হয় বা ইসলাম ধর্ম গ্রহণ করে, এই জন্য তারা হিন্দু নয়। ঠিক আছে, তবে জাতিতে তারা খাঁটি আর্য। এটা মানে অন্য যারা যেই দাবি করুক, হিন্দু দাবি করুক, মানে হিন্দুরা নিজেদের আর্য দাবি করুক, জার্মানরা আর্য দাবি করুক, এখানে বিতর্কের সুযোগ আছে, কারণ উপমহাদেশে যত হিন্দু আছে সবাই কিন্তু আর্যদের বংশধর নয়। ঠিক আছে, এরা মানে এর আগে যারা অনার্য ছিল সেখান থেকেও আসছে। ঠিক আছে, তো এই আলোচনা আমরা যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে পিওর আর্য জাতি আসলে ইরানিরাই, এবং তারা নিজেদের এতটাই অভিজাত মনে করে যে তারা ইসলাম গ্রহণ করেছে। দেখেন, আমি একটু আগে আপনাকে পড়ালাম যে মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ ইরান, আমরা ভারতীয়রা ইসলাম গ্রহণ করেছি এবং আমরা আরবি ভাষাকেই আমাদের ভাষা, মানে আরবি ভাষায় কথা বলতে পারলেই আমরা মনে করি আমরা জান্নাতে চলে যাই, তাই না? আরবি শুধুই একটি ভাষা যে ভাষার মানে মর্যাদা বৃদ্ধি হয়েছে কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার মাধ্যমে। ঠিক আছে, যতদিন না আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে ততদিন বাংলা, ইংরেজি বা অন্য ভাষার মতো আরবি নিছক একটি ভাষাই ছিল। যখন এই আরবি ভাষায় পবিত্র কোরআন নাজিল হয় তখন এই আরবি ভাষার মর্যাদা বৃদ্ধি পায়। আমাদের মানে আমজনতার মধ্যে এরকম একটা ধারণা আছে যে আরবি অক্ষর মানেই মানে হচ্ছে যে পবিত্র কিছু, মানে আরবি মানে কোরআনের ভাষা ছাড়াও, মানে কোরআনের আয়াত ছাড়াও যারা আরবি ভাষায় কথা বলে তারা তো ওই আরবি শব্দগুলোই ব্যবহার করে, তাই না? আরবি বর্ণমালাই তো ব্যবহার করে, তাই না? তো এটা যাই হোক, এই আমাদের যে ধর্মীয় অনুভূতি আছে সেটা ওইভাবেই থাক, মানে আরবি ভাষা কেন্দ্রিক, সেটা সমস্যা না। আমি ওটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আমরা ভারতীয়রা বা অন্য দেশের জনগণ ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে আরবিকেও আমাদের পবিত্র ভাষা হিসেবে গ্রহণ করেছি, তাই না? কিন্তু ইরানিরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আরবি ভাষাকে গ্রহণ করেনি। তারা আরবি ভাষাকে শুধুই কোরআনের ভাষা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে, তারা নিজেদের মুখের ভাষায় পরিবর্তন করে নেয়নি। কারণ তাদের যে ফার্সি ভাষা, সেই ভাষা বিশ্বের এলিট যে ভাষাগুলো আছে তাদের মধ্যে একটি হচ্ছে এই ফার্সি ভাষা। তো ইরানিরা, মজার একটা তথ্য দিই, ইরানিরা পৃথিবীর যেখানেই যাক না কেন তারা কিন্তু ইরানি ভাষা বা পারসিক ভাষার বাইরে কোনো ভাষায় কথা বলে না। আমরা বাংলাদেশিরা, ভারতীয়রা, বিশ্বের অন্যান্য দেশের জনগণ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বাংলা ভাষায় কথা বলি না, কথা বললে তারা বুঝে না অথবা আমরা ডিমান্ড পাই না। কিন্তু ইরানিরা বিশ্বের যেখানেই যাক, ইরানিদের দেখবেন না যে তারা হচ্ছে নিজেদের ভাষা ত্যাগ করে হয়তো কোনো বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ইদানিং ব্যবহার করছে, তবে তারা কমনলি ইরান ছাড়া মানে পারসিক ছাড়া অন্য ভাষা ব্যবহার করে না। আপনি যদি ফ্রান্সে যান বা ফরাসিদের দেখেন, ফরাসিরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ছাড়া কখনোই ইংরেজি বা অন্য কোনো ভাষায় ব্যবহার করে না। তারা জাতিসংঘে ভাষণ দিতে যাক,
তারা কোনো বিবৃতি দিক, তারা কোথাও বক্তৃতা দিক, হ্যাঁ হোক সেটা আমেরিকায় গিয়ে দিক বা ইংল্যান্ডে গিয়ে দিক, তারা ফ্রেঞ্চ ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না। কিন্তু আমরা আসলে মিক্স জাতি, আমরা বাঙালিরা সংকর জাতি, আমরা যেখানেই যাই নিজেদেরটা সবসময় ছোট মনে করি আর অন্যদেরটা সবচেয়ে বড় মনে করি। এই জন্যে আমাদের আসলে এই হাল। যদিও আমরা ইংরেজি আসলে শিখে উঠতে পারিনি, তাই না? আমরা কয়জন আছি যে ইংরেজি দিয়ে নিজের পরিচয়টা সুন্দরভাবে দিতে পারবো, অনার্স মাস্টার্স শেষ করেছি, তাও পারি না। কিন্তু আসলে মানে পারার জন্য বিফল চেষ্টা করি, টু দ্য ওয়েতে চেষ্টা করি না। যাই হোক, ওই দিকে যাব না, ওইদিকে আমার আলোচনার বিষয় না। আমি আসলে আপনাকে বলছিলাম পারসিক বা ইরান সম্পর্কে। তারা খাঁটি শুদ্ধ পারসিক জাতি, ঠিক আছে? এবং তারা বিয়ে শাদীর ব্যাপারেও বেশ সচেতন। ইরান মানে নিজেদের জাতিগোত্র ছাড়া অন্যদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পছন্দ করে না বা অনুমোদনও করে না, এবং এটি শুধুই তাদের নিজেদের পিওরিটিকে ধরে রাখার জন্য, ঠিক আছে? দেখেন, ইসলামী যুগ শুরু হলো তাহলে মোটামুটি আব্বাসীয় শাসনের সময় ইরানে ইসলাম আসলো এবং পারস্য ভাষা ও সংস্কৃতির সাথে ইসলামের সংমিশ্রণ ঘটলো। ইরান ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো এই ইসলামী যুগে। এরপর একটু সামনে যাই, সাফাভি বংশ। ইসলামী যুগে ইরানের সবচেয়ে বড় সাম্রাজ্য বা রাজবংশ হচ্ছে সাফাভি বংশ এবং সাফাভি সাম্রাজ্য, ঠিক আছে? সাফাভি বংশ এবং সাফাভি সাম্রাজ্য। এই সাফাভি সাম্রাজ্য মাধ্যমে ইরানে শিয়া ধর্মের ধর্মমত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। দেখেন, ইরানে ইসলাম আসলো আব্বাসীয় খলিফার সময়, বিশেষ করে খলিফা আল মামুনের সময় ইরান ইসলামীকরণ হলো। ইসলামী সংস্কৃতি, আরব সংস্কৃতি সেখানে আসলো এবং তারা আরব সংস্কৃতি কিন্তু সেভাবে গ্রহণ করেনি যেভাবে আমরা গ্রহণ করেছি। বারবার ওইদিকে যাচ্ছে আলোচনা, কারণ এখানে আসলে বড় একটা মানে জট পাকিয়ে আছে আলোচনার। মানে ইসলামী সভ্যতা ইরান পার হয়ে ভারতে আসা, ইরান পার হয়ে বাংলায় আসার মানে এই যে বিশাল একটা ব্যাপার, সেটা একটু বললি আসলে এক কথা, মানে একটু সংক্ষেপে বলি তাহলে আপনার কাছে পরিষ্কার হবে। ইরানের ম্যাপটা একটু দেখে নিব আমরা, সেই আলোচনা করতে গেলে ইরানের ম্যাপটার কাছে আরেকবার যেতে হবে। এই হচ্ছে আমাদের ইরানের ম্যাপ। দেখেন, এইটা হচ্ছে আরব, সৌদি আরবিয়া। এই যে এটা আরব, সৌদি আরবিয়া। এখানে মনে করেন মক্কা মদিনা এখানে। তো ইসলামের আবির্ভাব হয়েছে মক্কা এবং মদিনা থেকে, সেটা স্প্রেড আউট হয়েছে সারা বিশ্বে। এবার দেখেন তো, ইসলাম যখন বাই রোড মানে স্থলপথে, এই পাশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে, এবার স্থলপথে ইসলাম যখন এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এসেছে, তখন এটা কোন দেশকে ক্রস করে এসেছে? এই ইরানকে ক্রস করে এসেছে। ইসলাম যখন ইরানে গেছে তখন ইসলামী সংস্কৃতি আর ইরানি সংস্কৃতির একটা মিক্স আপ ঘটেছে। এই মিক্স আপ ঘটার পরে এই ইরান থেকে বের হয়ে ভারতে, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে, আফগানিস্তানে যে ইসলামটা এসেছে সেটা আরবীয় ইসলাম নয়, সেটা ইরানি ইসলাম এসেছে। কথাটা কি অপরিষ্কার হলো? দুইভাবে দেখেন, ইসলাম আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছে দুইটি রাস্তা দিয়ে। একটি হচ্ছে বাণিজ্যিক মানে বণিকদের মাধ্যমে, যারা জলপথে ব্যবসা বাণিজ্য করতে দেশে এসেছিল, আরেকটি হচ্ছে স্থলপথে যারা এসেছিল তাদের মাধ্যমে। তো জলপথ দিয়ে যে ইসলামের যে বার্তাটা এসেছিল সেটা ছিল আরবীয় ইসলাম। আমরা যারা বর্তমান বাংলাদেশে মাজার পূজা করি না, আমরা যারা বর্তমান বাংলাদেশে কোনো পীর মানি না, কোনো পীর মুরিদ মানি না, আমরা শিয়া, কে বলে সুন্নি মুসলিম, কোনো পীরের দরবারে যাই না, কোনো মাজারে যাই না, কোনো বাবার কাছে যায় না, তারা ওই নৌপথে আসা আরবীয় ইসলামের অনুসারী, ঠিক আছে? আর আমরা যারা মাজারে যাই, আমাদের পরীক্ষায় মানে চাকরি হচ্ছে না, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের দরবারে গিয়ে যারা আমরা বলি যে বাবা একটা চাকরি দাও, বাবা একটা সন্তান দাও, বাবা আমার ভালো করো, এই যে আমরা যারা মাজার পূজা করি, আমরা যারা পীরের পূজা করি, তারা এই স্থলপথে ইরান হয়ে আসা ইসলামের অনুসরণ করি। বুঝতে পেরেছি? মাজার পূজা, তারপরে হচ্ছে এই যে পীরের পূজা, এগুলো ইসলামের মূলনীতিতে। আরবে কোনো মাজার নেই, সৌদি আরবে গিয়ে কেউ কখনো কোথাও কোনো পীরের মাজার পাবেন না, কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রচুর মাজার আছে। এর কারণ হচ্ছে ইরানিরা মাজার পূজায় বিশ্বাসী ছিল।
যখন ইসলাম সৌদি আরব বা আরব থেকে ইরানে এসেছে তখন তারা ওই ইসলামটা গ্রহণ করেছে, সাথে সাথে নিজেদের যে মাজার পূজা, নিজেদের যে মানে সুফিবাদ, মানে এই সুফিবাদ শব্দটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, নিজেদের যে সুফিবাদ এটাকে তারা যোগ করে দিয়েছে ইসলামের সঙ্গে। সেই সুফিবাদ ইরান থেকে যখন ভারতীয় উপমহাদেশে ঢুকেছে সেটা আবার কনভার্ট হয়ে আমাদের কাছে মাজার পূজা, পীর পূজায় পরিণত হয়েছে। সো ইরানের সংস্কৃতি কত স্ট্রং সেটা বোঝানোর জন্য আপনাকে এতগুলো কথা বলছি, যে ইরানিরা আমাদের মতো সব কিছু গ্রহণ করে না, নিজেদের গুলোই বরং অন্যদের মধ্যে পুশ করিয়ে দেয়। এই হচ্ছে ইরানের সংস্কৃতির মানে কি বলে যে দৃঢ়তা, এই জায়গা। এবার সাফাবি রাজবংশ সম্পর্কে বলছিলাম। তো সাফাবি বংশ যখন প্রতিষ্ঠিত হয় ইরানে, তখন মুসলিমদের মধ্যে দুইটি প্রধান ধর্মীয় গোষ্ঠী, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে সুন্নি। আমরা যারা একেবারে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করি, আমরা বিশ্বের অধিকাংশ মানুষ সুন্নি মুসলিম, ঠিক আছে। কিন্তু যারা ইমামে বিশ্বাস করে, শিয়া আর সুন্নি, এটা নিয়ে আরেকটা ক্লাস হতে পারে, বড় আলোচনা। যারা ইমামে বিশ্বাস করে, যারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে বড় বলে মনে করে, তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। আরও অনেক ধরনের বর্ণনা আছে, সেগুলো আমি যাচ্ছি না। তো এই শিয়া মতবাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় এই সাফাভি আমলে, আমি এটা আপনাকে বলতে চাচ্ছি। এরপরে কি হলো, আব্বাস দ্য গ্রেট এই সাফাভি বংশের একজন সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন আব্বাস দ্য গ্রেট। আব্বাস দ্য গ্রেট বা কি বলে সাফাভি বংশ যখন ইরান কেন্দ্রিক রাজ্য পরিচালনা করছিল, তখন তাদের মানে প্রতিদ্বন্দ্বী ছিল ওইদিকে পশ্চিম এশিয়ায় ওসমানীয় সাম্রাজ্য, আর এদিকে ভারতে মুঘল বংশ, এবং পশ্চিম এশিয়া বা তুরস্কে যখন ওসমানীয় বংশ শাসন করছে, তখন পারস্যের এই অঞ্চল শাসন করছিল সাফাভি বংশ, এবং সাফাভিদের প্রতিদ্বন্দ্বী ছিল ওসমানীয় বংশ আর ভারতে মুঘল বংশ, ঠিক আছে। আচ্ছা, আধুনিক যুগ আমরা পার হয়ে আসে আধুনিক যুগে। আধুনিক যুগে 1908 সালে ইরানে তেল আবিষ্কার হয়। 1935 সালে পারস্যের নাম চেঞ্জ করে ইরান রাখা হয়। 1951 থেকে 1953 সাল পর্যন্ত একজন আধুনিক গণতান্ত্রিক শাসক ইরান শাসন করেন, যার নাম হচ্ছে মোহাম্মদ মোসাদ্দেক। একটু পরিষ্কার করে বলি, এই জায়গা থেকে আলোচনার গুরুত্ব কিন্তু আরো বেশি হচ্ছে, ঠিক আছে। একটু কেয়ারফুলি শোনেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, একটু খেয়াল করি। 1908 সালে আধুনিক যুগ ইরানের, 1908 সালে ইরানে তেল আবিষ্কার হলো। এই তেল আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত তাদের অর্থনীতি ছিল কৃষি এবং ব্যবসা বা অন্যান্য ব্যবসা বাণিজ্য নির্ভর। তেল আবিষ্কার হলো 1908 সালে, একটি ব্রিটিশ কোম্পানি তেল আবিষ্কার করলো। এই ব্রিটিশ কোম্পানি 1908 সালে যখন ইরানে তেল আবিষ্কার করলো, তেল আবিষ্কার করার পরে ইরানিরা তো তেল তুলতে পারে না, তাদের তো কোনো প্রযুক্তি নাই, দেশের মাটির নিচে খালি তেল আছে, কিন্তু তেল তোলার মানে কারিগরি বা যান্ত্রিক ব্যবস্থা তাদের জানা নেই। তো একটি ব্রিটিশ কোম্পানির হাতে সেটি ছেড়ে দেওয়া হলো, যেই কোম্পানি এই তেলটা আবিষ্কার করলো। এই তেল উত্তোলনের মাধ্যমে ব্রিটিশ কোম্পানির মাধ্যমে ব্রিটিশ এই ইরানের উপরে প্রভাব বিস্তার করার শুরু করলো। এই প্রভাব বিস্তারের এক পর্যায়ে তা ইরানের নাম চেঞ্জ করা হলো, মানে পারস্যের নাম পরিবর্তন করে ইরান রাখা হলো। ব্যাপারটা এরকম নয় যে ব্রিটিশের প্রভাবে নাম চেঞ্জ করা হলো, তারা নিজেদের নাম চেঞ্জ করে নিল। এরপরে 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেক নামক একজন শাসক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ইরানের ক্ষমতায় আসলেন, ঠিক আছে। এই মোসাদ্দেক ক্ষমতায় আসার পরে ইরানের তেলকে জাতীয়করণ করলেন। কি করলেন? জাতীয়করণ, মানে ইরানে যত তেলের খনি আবিষ্কার হবে তার মালিক ইরান সরকার, ইরান নিজেই, অন্য ব্রিটিশ বা আমেরিকান কোনো কোম্পানি এর মালিক নয়। তারা এই মানে টাকার বিনিময়ে চুক্তির ভিত্তিতে তারা তেল উত্তোলন করবে এবং পরিশোধন করবে, কিন্তু তেলের মালিক কে হবে? ইরান সরকার, ইরানের জনগণ নিজেই। এটাকে বলা হয় জাতীয়করণ। এই মোহাম্মদ মোসাদ্দেক যখন এই ইরানের তেল সম্পদ জাতীয়করণ করলেন, তখন আমেরিকার সিআইএ এবং ব্রিটিশের MI6, দুটি গোয়েন্দা সংস্থা, সিআইএ আর MI6, এটি হচ্ছে আমেরিকার, এটি হচ্ছে ব্রিটেনের দুটি গোয়েন্দা সংস্থা। এই সংস্থার মাধ্যমে আমেরিকা এবং
ব্রিটেন মোহাম্মদ মোসাদ্দেকের উপরে অপারেশন চালালো। এর মাধ্যমে মোহাম্মদ মোসাদ্দেককে 1953 সালে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। কেন? কারণ মোহাম্মদ মোসাদ্দেক যখন বলছে যে মানে ব্রিটিশ এবং আমেরিকান কোম্পানিকে ডেকে বলছে যে ভাই তোমরা তোমাদের অস্ত্র যন্ত্রপাতি আছে, সমস্যা নাই, তোমরা তেল তোলো, তেল রিফাইন করো, তেল বিক্রি করে এর নির্দিষ্ট একটা পার্সেন্ট তোমাদের দিব, আর বাকিটা আমাদের, তেলের মালিক তোমরা নাও, তোমরা খালি আমাদের সঙ্গে মানে তোমাদের আমরা কাজে নিয়েছি, চুক্তির ভিত্তিতে টাকার বিনিময়ে তোমরা এই কাজটা করবে, কিন্তু তেলের মালিক আমরা। এইটা কিন্তু আমেরিকা এবং ব্রিটেনের সহ্য হলো না। তো যে শাসক তাদের স্বার্থ মানে আঘাত হানলো আমেরিকা এবং ব্রিটেনের, সেই শাসককে তো রাখার প্রশ্ন আসে না। আমেরিকা এবং ব্রিটেন যৌথভাবে এই মোসাদ্দেককে কি করলেন? উৎখাত করে ক্ষমতায় আনলো যে ব্যক্তিকে, তার নাম হচ্ছে মোহাম্মদ রেজা শাহ পাহলভি। ব্রিটেন এবং আমেরিকার পদলেহনকারী, একে সহজ বাংলায় আমেরিকা এবং ব্রিটিশদের পা চাটা গোলাম, এই গোলাম মার্কা একটা শাসক তারা ইরানে প্রতিষ্ঠিত করলো। সেই শাসকের নাম হচ্ছে মোহাম্মদ রেজা শাহ। তিনি জাতিতে নিজেকে পাহলভীদের বংশধর বলে মনে করতেন। তার নাম তাহলে কি হচ্ছে? মোহাম্মদ রেজা শাহ পাহলভি। 1953 সালে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে মার্কিন ব্রিটিশ অনুগত মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতা গ্রহণ করলেন। এইবার রেজা শাহ পাহলভি এসে আমেরিকা এবং ব্রিটেনকে তেল মানে আত্মসাৎ করার যত ধরনের সুযোগ সুবিধা দেয়া যায় তাদেরকে দিলেন, বিনিময়ে শুধু তিনি ক্ষমতায় থাকতে চাইলেন। এটা আমরা বাংলাদেশেও দেখেছি। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি শুধু ক্ষমতায় থাকার লোভে দেশের সকল স্বার্থ সম্পদ বিলীন করে আরেকটা দেশের সঙ্গে নানা ধরনের চুক্তি করেছে। একটা উদাহরণ দিই, আপনারা যারা প্রিপেইড কারেন্টের মিটার ইউজ করেন, বাড়িতে বিদ্যুতের মিটার আগে রিচার্জ করলে তারপরে সেখানে টাকা মানে জমা হলে আপনার বাড়িতে কারেন্ট বা বিদ্যুৎ থাকে। এই জাস্ট একটা তথ্য দিচ্ছি, আরও অনেক চুক্তি করেছে এরকম। এই চুক্তি বা এই সফটওয়্যার পরিচালনার জন্য চীনা একটা কোম্পানি খুব সস্তায় এটা দিতে চেয়েছিল। তাহলে আপনি যখন দেখবেন যে আপনি যদি 500 টাকা রিচার্জ করেন এই মিটারে, এই 500 টাকার মধ্যে মোটামুটি 150 থেকে 60 টাকা বা 150, তারও কিছু বেশি টাকা বিভিন্ন ধরনের চার্জ বাবদ কেটে নেয়। তো চীনা একটা কোম্পানি যেখানে অনেক সস্তা দিতে চাচ্ছিল এই প্রযুক্তিটা, তো এটা করলে হয়তো অনেক সস্তায় আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারতাম। এটা না করে উনি ওই দেশকে খুশি করার জন্য, অর্থাৎ ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়ান একটা কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন, যার কারণে আমরা এই উচ্চ মূল্যে বিদ্যুৎ ব্যবহার করি। আদানি গ্রুপের সঙ্গে চুক্তি আমরা জানি। তো শুধু নিজে ক্ষমতা থাকার জন্য দেশকে বিলিয়ে দিয়ে, দেশকে বিকিয়ে দিয়ে অন্য দেশের সঙ্গে চুক্তি শুধু বাংলাদেশেই নতুন নয়, বরং এটা আমরা ইরানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এই যে রেজা শাহ পাহলভি নিজে শুধু ক্ষমতায় থাকার জন্য আমেরিকা এবং ব্রিটেনকে সব উজাড় করে দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, রেজা শাহ পাহলভির ক্ষমতা আসার মাধ্যমে ইরানে ব্রিটিশ এবং আমেরিকান প্রভাব বৃদ্ধি পেল। তিনি একটা সংস্কার কাজ করলেন। মোহাম্মদ রেজা শাহ পাহলভি হোয়াইট রেভলিউশন নামে একটা সংস্কার প্রকল্প গ্রহণ করলেন, যেটা মূলত ভূমি সংস্কার ব্যবস্থা। এই ভূমি সংস্কার ব্যবস্থার মাধ্যমে তিনি পাশ্চাত্যের মানে পশ্চিমা বিশ্বের অনুকরণে ভূমি সংস্কার ব্যবস্থা করলেন এবং আধুনিক মানে ইংরেজদের মানে কৃষ্টি কালচার ইরানের প্রবেশ করাতে শুরু করলেন। এর মাধ্যমে তিনি কি করলেন? ধর্মীয় নেতাদের বিরোধিতার সম্মুখীন হলেন প্রথম। ধরেন কেমনে, একটু উদাহরণ দিই। ইসলামে বলা হয়েছে যে নারীদের পর্দা করতে হবে, যদিও এটা নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেন। পর্দা করা মানে কিন্তু বোরখা পরা না, পর্দা করা মানে ঢিলে ঢালা পোশাক পরা। পর্দার বিধানটা সম্ভবত এরকম যে তোমরা ঢিলে ঢালা পোশাক পরো যেন তোমাদের অঙ্গ বা প্রত্যঙ্গের অবয়ব বাইরে থেকে বোঝা না যায়, এটা হচ্ছে পর্দা। তো যারা ইসলামী অনুশাসন মেনে চলে তারা তো পর্দা করবেই। এবার কেউ যদি আমেরিকা বা ইংল্যান্ডের মতো টি শার্ট বা প্যান্ট পরে রাস্তায় বের হওয়া শুরু করে মেয়েরা, তাহলে তো এখানে পর্দার খেলাপ হবে অবশ্যই, তাই না? তো রেজা শাহ পাহলভি যেটা করলেন, এই ইসলামী যে অনুশাসন, ইসলামী যে কালচার ছিল, এটার পরিবর্তে তিনি আমেরিকান এবং ব্রিটিশ
এই কালচারগুলো নিয়ে আসতে শুরু করলেন। হ্যাঁ, অবাধ নারী পুরুষের অবাধ চলাচল, অবাধ মেলামেশা, ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন মিউজিক, ওয়েস্টার্ন কালচার তিনি অবাধে নিয়ে আসা শুরু করলেন। এইখানে প্রথম আপত্তি দেখালেন বা বিরোধ করলেন ধর্মীয় নেতারা। ঠিক আছে, এরপরে কি হলো, 1964 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনিকে নির্বাসন দেওয়া হলো। তার মানে এই রেদা শাহ পাহলভীর বিরুদ্ধে যারা প্রতিবাদ শুরু করলেন তাদের নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তাকে এই রেদা শাহ পাহলভী দেশ থেকে তাড়িয়ে দিলেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তুরস্কে গিয়ে আশ্রয় নিলেন। এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, এর মাধ্যমে তার বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান হলো। 1977 এবং 78 সালে দেশ জুড়ে গণবিক্ষোভ, ধর্মীয় ও গণ আন্দোলনের বিস্তার ঘটল। 1979 সালে মোহাম্মদ রেদা শাহ পাহলভী দেশ ত্যাগ করলেন, মানে ইসলামী বিপ্লব ঘটলো। আপনাকে জিজ্ঞেস করবে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? 1979 সালে। তার মানে 1979 সালে, একটু ঘটনাটা আর একটু মানে মেমোরাইজ করার চেষ্টা করেন। রেদা শাহ পাহলভী ক্ষমতায় আসলো আমেরিকা এবং ব্রিটেনের সহায়তায়, এবং তিনি এসে আমেরিকা এবং ব্রিটেনকে সকল ধরনের সুযোগ সুবিধা দিলেন। ওই পশ্চিমা সংস্কৃতি ইরানে নিয়ে আসলেন, বিভিন্ন ধরনের হোয়াইট রেভলিউশন নামে ভূমি এবং সমাজের সংস্কার করলেন। এর মাধ্যমে ধর্মীয় নেতারা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। যারা আন্দোলন শুরু করেছিলেন তাদের নেতার নাম হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে রেদা শাহ পাহলভী দেশ থেকে বিতাড়িত করলেন। রুহুল্লাহ খামেনি তুরস্কে গিয়ে আশ্রয় নিলেন। তিনি যখন দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, তার যারা আরও অনুসারী এই দেশে ছিলেন তারা এই রেদা শাহ পাহলভীর বিরুদ্ধে আরও আন্দোলনের গতি সঞ্চার করলো। আর আয়াতুল্লাহ খামেনি তুরস্ক থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। এরপর একসময় 1979 সালের 1 জানুয়ারি আন্দোলনের মুখে মোহাম্মদ রেদা শাহ পাহলভী দেশ ত্যাগ করতে, পালিয়ে যেতে বাধ্য হন। ঠিক আছে, তো এরপরে ইসলামী বিপ্লব হয়ে গেল। এরপরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তিনি দেশে প্রত্যাবর্তন করলেন। তিনি গণভোটের মাধ্যমে ইরানকে ইসলামিক রিপাবলিক অফ ইরান তৈরি করলেন, এবং তিনি যে শাসন ব্যবস্থা তৈরি করলেন তার ভিত্তি ছিল উইলায়াত ই ফকি ভিত্তিক শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করলেন। উইলায়াত ই ফকি মানে হচ্ছে আইনজ্ঞ, আইনজীবী। এটি একটা আরবি শব্দ। মানে উইলিয়াত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা ইমাম, যিনি আইনজ্ঞ একই সাথে। মানে উইলিয়াতি ফকি কি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন। মানে ধরেন যে দেশ চলবে, এখানে বলা হচ্ছে ইরানের সংবিধানে বলা হয়েছে যে এটা যেহেতু ইসলামিক কান্ট্রি, সো এই দেশ চলবে ইসলামের আইন বা অনুশাসন অনুযায়ী। আর এই আইন বা অনুশাসন দিবেন কে? যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি এই সিদ্ধান্তগুলো দিবেন। কোনো কারণে সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি অনুপস্থিত থাকেন তাহলে তার অবর্তমানে যারা ধর্মীয় এবং আইনের ক্ষেত্রে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন তাদেরকে বলা হচ্ছে উইলিয়াতি ফকি। তাদের অনুশাসনে দেশ চলবে। এবার আমরা একটু ইরানের রাষ্ট্র কাঠামোটা জেনে নিব। ইরানের রাষ্ট্র কাঠামোটা এরকম। নাম্বার 1-এ আছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। এরপরে উইলিয়াত ই ফকি, মানে আয়াতুল্লাহ খামেনি বা ইমামের পরিবর্তে ইমাম যখন না থাকবেন তখন তারা ধর্মীয় এবং আইনের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপরে আছে গার্ডিয়ান কাউন্সিল বা জুডিশিয়ারি, মানে বিচার বিভাগ। এরপরে আছে প্রেসিডেন্ট। দেখেন ইরানে প্রেসিডেন্ট একেবারে চতুর্থ স্তরের ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, প্রেসিডেন্টের সাথে সমকক্ষে আছে পার্লামেন্ট, এবং 5 নম্বরে অবস্থান করছে IRGC। দেখেন IRGC সম্পর্কে প্রায় চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। IRGC কি? IRGC হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই IRGC কে বলা হয় রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র কাকে বলা হয়? IRGC কি? IRGC পূর্ণরূপ কি জিজ্ঞেস করবে? ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। IRGCটা কি একটু সংক্ষেপে আপনাকে পরিচয় করিয়ে দিই। ইরানে আলাদাভাবে সামরিক, মানে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে।
এইগুলো বাদেও আইআরজিসি আলাদা একটা বাহিনী, এই আইআরজিসির নিজস্ব বিমান, নৌ এবং সেনাবাহিনী আছে। আমি মনে হয় বোঝাতে পারলাম না। ইরান একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তাদের আলাদা নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী এগুলো আছে। আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী আছে। এছাড়াও আইআরজিসি নামক আরেকটা সেক্টর আছে। এই আইআরজিসির আলাদাভাবেই নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী আছে, যেটা সশস্ত্র। তার মানে একটি দেশের যেহেতু আলাদা বাহিনী আছেই, তারপরেও আবার আইআরজিসিরও সেম ক্যাটাগরির আলাদা বাহিনী আছে, যারা মূল বাহিনীর সঙ্গে বা মূল মানে রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে থেকে একেবারে আলাদা। এই জন্য বলা হচ্ছে তাদেরকে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এরা মূলত এরা কাজটা করে কি, ইরানের যে ধর্মীয় নিরাপত্তা, ইরানের ধর্মীয় এবং আইনের যে নিরাপত্তা, সেটা মূলত দেয় আইআরজিসি। মানে অন্য কোনো দেশের দ্বারা আক্রান্ত যদি হয় বা ধর্মের উপরে যদি কোনো আঘাত আসে, অথবা যে ধর্মীয় নেতা আছেন আয়াতুল্লাহ খামেনি বা এই যে ফাকি পরিষদ, এদেরকে নিরাপত্তা দেয় এই আইআরজিসি। আচ্ছা, ইরানের শাসন কাঠামোর মূল বৈশিষ্ট্য তাহলে আমরা কি বুঝলাম? আয়াতুল্লাহ খামেনি তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, উলিয়াত ই ফাকি ধর্মীয় সর্বময় কর্তৃত্ব তাদের হাতে, এনার অবর্তমানে। এখানে গণতন্ত্র আছে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ভেটো ক্ষমতা সর্বোচ্চ। মানে গণতন্ত্র আছে, কিন্তু যে কোনো সিদ্ধান্ত ধর্মীয় বোর্ড যেটা দিবে সেটাই চূড়ান্ত। ঠিক আছে। এরপরে আইআরজিসি অর্থনীতি, রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে গভীরভাবে প্রভাব বিস্তার করে। এটাই হচ্ছে তাদের রাষ্ট্রকাঠামোর মূল ভিত্তি। সমসাময়িক যুগ, আমরা তো তাদের প্রাচীন যুগের ইতিহাস দেখলাম, তাদের রাষ্ট্র কাঠামো দেখলাম, ইসলামী বিপ্লব দেখলাম। বর্তমান যুগে তারা কি করছে বা কি অবস্থা? 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরান যুদ্ধ হয়েছে। ইরাক এবং ইরান যুদ্ধে জড়িয়েছিল 1980 থেকে 88 সালের মধ্যে। 2000 সাল থেকে বর্তমান পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচির জন্য বিভিন্ন আন্তর্জাতিক চাপে এবং সংকটে আছে। 2000 সাল থেকে বর্তমান পর্যন্ত ইরান বিভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় প্রক্সি বা ছায়াযুদ্ধ পরিচালনা করছে। মোটা দাগে তারা এই তিনটি মানে বিষয়ের মধ্যে আবদ্ধ আছে বর্তমানে। এগুলো একটু ইলাবোরেট করব এবং ক্লাস খুব দ্রুতই শেষ করব। এগুলো ইলাবোরেট করতে গেলে আমি এই জায়গাটা আপনাকে দেখালাম যে বর্তমানে ইরান কি করছে? ছায়াযুদ্ধ বা প্রক্সি যুদ্ধ করছে। শুরুর দিকে বলেছিলাম যে ইরান একটা স্ট্র্যাটেজির মাধ্যমে, একটা পলিসির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সেই স্ট্র্যাটেজি বা পলিসির নাম হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরক্ষার অক্ষ, প্রতিরক্ষা বলয়। এই প্রতিরক্ষা বলয় কিভাবে কাজ করে? অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক। সেই সশস্ত্র গোষ্ঠীগুলো কারা? এই সশস্ত্র গোষ্ঠী হচ্ছে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুদি, তারপরে হচ্ছে ইরাকের শিয়া মিলিশিয়া। কয়টা গোষ্ঠী হলো? বেশ কয়েকটি। এরা কোন অঞ্চলে? এরা ফিলিস্তিনের হামাস, তারপরে হিজবুল্লাহ, ইয়েমেনের হুদি, ইরাকের মিলিশিয়া। তার মানে এই যে এখানে ইরাক না, ইরান এখান থেকে এই অঞ্চলটাতে, কোন অঞ্চলটাতে? এই অঞ্চলটাতে নিজেরা সরাসরি যুদ্ধ করে না, কিন্তু এই যে বিদ্রোহী গোষ্ঠী বা গেরিলা সংগঠন, এদেরকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে। এবং এই গেরিলা গোষ্ঠীগুলো বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত আছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্র যারা আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে রেখেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই সংগঠনগুলো। তাহলে দেখেন, ইরান নিজে যুদ্ধ করছে না, কিন্তু এই সংগঠনগুলোকে অস্ত্র এবং টাকা সাপ্লাই দেওয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। এই যে অন্যের মাধ্যমে যুদ্ধ চালিয়ে নেওয়া, অন্যকে সহায়তা করে যুদ্ধ পরিচালনা করা, এইটাকে বলা হচ্ছে ছায়াযুদ্ধ বা প্রক্সি যুদ্ধ। আর তাদের এই নীতির নাম হচ্ছে, এই নেটওয়ার্কের নাম হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। আপনাকে জিজ্ঞেস করবো পরীক্ষায়, হোয়াট ইজ দ্য অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স? ঠিক আছে। এই যে এদের উদ্দেশ্য, সেটা তো বললামই, মধ্যপ্রাচ্যে প্রভাব চালু রাখা। এবার ইরান ইসরায়েল সম্পর্ক, এই সম্পর্কে যদি একটু আলোচনা না করি তাহলে মানে আলোচনাটা অপূর্ণ থেকে যাবে।
ঠিক আছে, এই সম্পর্কে একটু আলোচনা করব। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক এখন যেমন শত্রুতাপূর্ণ, মানে শুরু থেকে কিন্তু এরকম শত্রুতাপূর্ণ সম্পর্ক তাদের ছিল না। একটা সময় ইসরায়েল ইরানের পরম বন্ধু ছিল, আবার ইরান ইসরায়েলের পরম বন্ধু ছিল। কখন সেটা? ওই যে যখন রেজা শাহ পাহলভি ক্ষমতায় ছিলেন, ওই সময়ে ইরান আর ইসরায়েল দুজন অন্যতম বেস্ট ফ্রেন্ড, বোজম ফ্রেন্ড ছিল। ঠিক আছে, এবার আমরা টু দ্য পয়েন্টে দেখি। 1948 থেকে 1979 পর্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে রেজা শাহ পাহলভীর শাসনামলে। এরপরে 1979 সালে যখন ইসলামিক রেভলিউশন হলো, আয়াতুল্লাহ খোমেনি যখন ফিরে আসলেন, তখন এই ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিন্ন হলো। ইরান ইসরায়েলকে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে, শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো। এরপরে 1980 থেকে 2000 সাল এই সময় পর্যন্ত তাদের মধ্যে একটা আদর্শিক শত্রুতা তৈরি হলো। এরপরে বর্তমানে 2000 সাল থেকে বর্তমান পর্যন্ত আমরা আগেই দেখলাম ইরান ইসরায়েলের সঙ্গে বিভিন্ন প্রক্সি যুদ্ধে রত আছে, তাই না? তো এই দ্বন্দ্বের আসলে কারণটা কি সেটাও একটু জানা দরকার। দ্বন্দ্বের কারণ এক, আদর্শিক দ্বন্দ্ব, মানে ইসলাম বনাম জায়ানবাদ। জায়ানবাদ এর আরেকটা শব্দ হচ্ছে ইহুদিবাদ। ইহুদিবাদ মানে ইসলাম এবং ইহুদি ধর্মের মধ্যে যে আদর্শিক পার্থক্য, এইটা ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতার অন্যতম একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে কৌশলগত অবস্থান। মানে ইরানও চায় মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে, ওইদিকে ইসরায়েলও চায় মধ্যপ্রাচ্যের উপরে ব্যাপক আধিপত্য প্রতিষ্ঠা করতে। তো একই বর্ণে যখন 2 ভাগ থাকবে তখন তো শত্রুতা মারামারি হবেই। পরেরটা হচ্ছে নিরাপত্তাগত, পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল নিজে একটা পারমাণবিক শক্তিধর দেশ। তো পৃথিবীতে আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, বা ভারত বা অন্য যে কোনো রাষ্ট্র যাদের পারমাণবিক শক্তি আছে, তারা কেউই চায় না আরও একটা রাষ্ট্র পারমাণবিক শক্তিধর হোক। মানে ইরান ইসরায়েলের পারমাণবিক শক্তি আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইরান এমনিতেই তাদের শত্রু। এবার ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র চলে আসে, তাহলে তো এটা তাদের জন্য বড় চিন্তা বা মাথা ব্যথার কারণ। ইসরায়েল ধ্বংস হতে পারে এই ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধি পেলে। সো ইরান যখন এই পারমাণবিক কর্মসূচি শুরু করে, নিজেদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে নিয়ে যায়, তখন তারা আরও চরম শত্রুতায় পরিণত হয়, তাদের মধ্যে চরম শত্রুতা ভাবাপন্ন পরিস্থিতির সৃষ্টি হয়। এই কারণগুলোর প্রেক্ষিতে বর্তমানে তাদের মধ্যে কিন্তু যুদ্ধ চলমান। মানে এই 2025 সালের কোন মাসে, জুন মাসে তারা কিন্তু আবারও যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই জায়গাটুকু দেখে আমরা আজকে ক্লাস শেষ করব। সাম্প্রতিক সংঘাত, সম্প্রতি 12 থেকে 24 জুন, এই 12 দিন ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি সংঘর্ষ চলেছে, আমরা নিশ্চয়ই সেটা দেখেছি। 13ই জুন 2025 সালের 13ই জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে একটি সামরিক অভিযান চালায়। অভিযোগ ছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে এবং কিছুদিনের মধ্যেই তারা পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। এই জন্যে সেগুলো ধ্বংস করার জন্য ইসরায়েল আমেরিকার সমর্থনে অপারেশন রাইজিং লায়ন চালায়। এর জবাবে ওই দিনই ইরান আরেকটি প্রতি হামলা চালায়, যার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। এরপর আমেরিকা সরাসরি ইরানের উপরে হামলা চালায়, সেটার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার মানে রাতে 22 জুন রাতে আমেরিকা এই হামলাটা চালায় বলে তারা এই নাম দিয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। এই অভিযানের মাধ্যমে আমেরিকা ইরানের তেহরান, ফোর্দ, আরাক, নাতানজ, ইস্পাহান এবং বুশাহর এই প্রদেশগুলোতে অবস্থিত ইরানের যে পারমাণবিক বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ছিল, সেখানে হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এই ইরানে আমেরিকা হামলা চালাতে B-2 স্প্রিট নামক একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান বা স্টেলথ বোম্বার বিমান ব্যবহার করে এবং তারা যে বোমা নিক্ষেপ করে তার নাম হচ্ছে GBU, গড ব্লেস ইউ 57। ঠিক আছে, এটি একটি বাংকার ব্লাস্টার বোমা। বাংকার মানে মাটির নিচে যুদ্ধক্ষেত্র বা দুর্গ, এটাকে বলা হয় বাংকার। এই বাংকার ধ্বংস করতে পারে এরকম বোমা হচ্ছে GBU 57।
তো এই হচ্ছে সাম্প্রতিক সময়ের ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সংঘাত। আমি একেবারে আজকের ক্লাসে আপনাকে ইরানের শুরু থেকে, ইরানের প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কি হয়েছে, কি হলো তা মোটা দাগে বলার চেষ্টা করেছি। আপনি এই ক্লাসটি শুধু যে এমসিকিউ পরীক্ষার জন্যই আয়ত্ত করবেন তা না, আপনার সামনে যদি কোনো রিটেন পরীক্ষা থাকে চাকরির, তার জন্যও আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি গুছিয়ে লিখতে পারেন, দেখেন এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। আপনাকে ওই যে এক্সিস অফ রেজিস্ট্যান্স সম্পর্কে প্রশ্ন করতে পারে, আপনাকে সাম্প্রতিক ইরান ইসরায়েল হামলার ঘটনা বা সাম্প্রতিক রাজনীতি নিয়ে জিজ্ঞেস করতে পারে, আপনাকে রেজা শাহ পাহলভির ঘটনা নিয়ে জিজ্ঞেস করতে পারে, আপনাকে ইরানের প্রাচীন ইতিহাস থেকেও জিজ্ঞেস করতে পারে। এই সবগুলো ঘটনা কিন্তু আজকের ক্লাসে আমি আপনাকে বলেছি। আশা করি এটি আপনার ব্যাপক কাজে লাগবে, এর মাধ্যমে আপনি পরীক্ষার হলে উপকার পাবেন। সো শেষবারের মতো অনুরোধ করব, আজকে ক্লাসটি যারা করলেন ধন্যবাদ, এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার সঙ্গে আবারও ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।